আগে ছিল তারা ছাত্রলীগ, 5ই আগস্টের পরে তারা শিবির রূপ ধারণ করেছে। তার মানে যাহা ছাত্রলীগ তাহাই শিবির। ছাত্রলীগের যারা নাই তাদের ভোট ছাত্র শিবির দিয়ে আসছে নীলক্ষেতের ব্যালটের মাধ্যমে। ছাত্রলীগের উত্তরাধিকার বহন করছে ছাত্র শিবির, ধারাটা শুধু ভিন্ন। ছাত্রলীগ করছে অস্ত্র দিয়ে, আর ছাত্র শিবির করছে মব তৈরি করে। তো ছাত্রলীগের বয়স নিয়ে প্রশ্ন হয় না, ছাত্র শিবিরের বয়স বাড়লে প্রশ্ন হয় না, প্রশ্ন হয় কি শুধুমাত্র ছাত্র দলের বয়স বাড়লে। কিন্তু তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হলেন, তিনি কিন্তু 9টার অফিস 9টায় তিনি যাচ্ছেন। যে কোনো আন্দোলনকে, অরাজনৈতিক আন্দোলনকেও খুনি ফ্যাসিস্ট হাসিনা এক ধরনের রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করত। জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে সবসময় আপোষহীন ছিল। রাজপথে হাসিনাকে খুনি বলেই এই লড়াই সংগ্রাম করেছে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা নিউজের বিশেষ পডকাস্ট শো হটসিট উইথ জাকারিয়াতে। আজকের হটসিটে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবু জাফর। ক্যাম্পাসের রাজনীতি থেকে জাতীয় রাজনীতি, কথা বলবো সব বিষয়ে। প্রশ্ন থাকবে কঠিন, উত্তর হতে হবে স্পষ্ট। চলুন শুরু করি আজকের হটসিট উইথ জাকারিয়া। আবু জাফর, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ এবং বাংলাদেশের দর্শকদের ধন্যবাদ জানাই। আবু জাফর, আমরা শুরুতেই যখন আমরা এই পডকাস্টগুলোতে আমরা সাধারণত জানতে চাই আপনার রাজনৈতিক যে অঙ্গনে যে বিচরণ, এই গল্পটা জানতে চাই। আপনার পরিবার, আপনার পড়াশোনা এবং সর্বশেষ এই ছাত্র রাজনীতিতে কীভাবে জড়ালেন? আমার মূলত গ্রামে বেড়ে ওঠা। আমার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায়। তো আমি লেখাপড়া করেছি বাউফলে। সর্বশেষ ইন্টারমিডিয়েট শেষ করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি 2008-09 শিক্ষাবর্ষে। 2009 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে আমি ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরেই মূলত জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়া। এর আগে আমরা পারিবারিকভাবে বিএনপি পরিবার, বিএনপির সমর্থক আমাদের পরিবার। তো সেই দিক থেকে আমরা পারিবারিকভাবে আমি আগে থেকেই বিএনপির সমর্থক। আর ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত হতে দুইটা বিষয় আমাকে বেশি আকৃষ্ট করেছে। একটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে খাল খনন কর্মসূচি। এটা আমি আমার এক শিক্ষকের মাধ্যমে জানতে পেরেছি যে আমাদের এলাকায়ও জিয়াউর রহমান খাল খনন করতে এসেছিলেন যখন তিনি রাষ্ট্রপতি ছিলেন। তো আমাদের কাছে কিছুটা শুনে অবাক লাগলো। যেই সময়টাতে আমরা এই গল্প শুনেছি, তখন আমরা দেখছি যে একটা 111-এর সরকার, বা তারও আগে বিএনপি সরকারের আগে আওয়ামী লীগ সরকার ছিল। মূলত এই গল্পটা শুনেছি আওয়ামী লীগ সরকারের সময়। তো সেই সময়টাতে দেখলাম যে আওয়ামী লীগের নির্যাতন, নিপীড়ন বিরোধী দল মতের উপরে, সেখানে বাংলাদেশের একজন রাষ্ট্রপতি যে নিজে খাল খনন করেছে, এই জিনিসটা আমাকে রাজনীতির প্রতি আকৃষ্ট করেছে। এবং আর একটি বিষয়, সেটা হচ্ছে জিয়াউর রহমান সম্পর্কে আমরা যেটা জেনেছি যে খাল খনন কর্মসূচির বাইরে যে একজন রাষ্ট্রপতি হিসাবে তার সততার গল্প শুনেছি। একটা বাংলাদেশকে তলাবিহীন ঝুরি থেকে যে একটা স্বাবলম্বী রাষ্ট্র হিসাবে গড়ে তোলার যে প্রচেষ্টা, সেটা তিনি শুরু করেছিলেন। এই বিষয়গুলো শুনেছি মূলত তার হাত ধরে। এটা তার হাত ধরে শুরু হয়েছে। এরপরে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হওয়া, তারেক রহমানের যে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন, এইটা উনি করেছেন 2004 সালে। যে যারা ছাত্রদলের ইউনিয়ন পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে নিয়ে উনি সারা দেশে নিজে গিয়ে তাদেরকে সংগঠিত করেছেন, তাদের সাথে কথা বলেছেন। একেবারে তৃণমূল প্রতিনিধি সম্মেলন, যেটা তৃণমূলের মানুষের কথা উনি নিজে শুনেছেন। তো এই যে রাজনৈতিক কর্মীদের প্রতি এবং তৃণমূলের প্রতি তারেক রহমানের যে বার্তা, বা তৃণমূলকে তিনি যে যেভাবে গড়ে তুলতে চান, সেটা সে তখন বিএনপি ক্ষমতায় দেখা যাচ্ছে আমরা যে এমপি মন্ত্রী, তাদের সব চেয়েও এই ছাত্রদলের এই প্রোগ্রামকে সে প্রায়োরিটি দিতেন। এবং একেবারে ইউনিয়ন পর্যায়ের যারা নেতা প্রতিনিধি, তাদেরকে ডেকে তিনি কথা বলেছেন শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা, এলাকার সমস্যার কথা, এবং কিভাবে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে। তো এই বিষয়গুলো আমাকে ছাত্র দলের রাজনীতির প্রতি
আকৃষ্ট করেছে এবং 2009 সাল থেকেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত হই। 9 সালে আমরা যেটা দেখেছি ক্যাম্পাসে তখন আওয়ামী লীগ ক্ষমতায় এবং ছাত্রলীগের আসলে একটা রামরাজত্ব চলছে শিক্ষাঙ্গনগুলোতে, যে ক্যাম্পাসে যেমন আমরা 9 সালে দেখেছি আবু বকর হত্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, একজন নিরীহ শিক্ষার্থী, যিনি লেখাপড়া করতেন, মেধাবী শিক্ষার্থী, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এরকম বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ব্যবসা, মানে রাজনীতির নামে যে অপরাজনীতি সেটা চলতে থাকলো। তার বিপরীতে দাঁড়িয়ে আমরা শুরু করলাম গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, সেই আন্দোলনের মিছিলে যাওয়া শুরু করলাম। একই সাথে শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে ছাত্রদল যে মিছিল করত, সেই মিছিলে কর্মী হিসাবে যুক্ত হওয়া, সেটা আমরা 9 সাল থেকেই শুরু করেছি। 10 সালে আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের উপরে ছাত্রলীগের নৃশংস সন্ত্রাসী হামলা হয়েছে। ছাত্রদলের তৎকালীন সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে রক্তাক্ত করা হয়েছে। বাট জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে সবসময় আপোষহীন ছিল। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যেখানেই শিক্ষার্থীরা লাঞ্ছিত হয়েছে, ছাত্রলীগের দ্বারা নিপীড়িত হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে, ছাত্রদলের প্রতিবাদী কণ্ঠস্বর সেখানেই জাগ্রত হয়েছে। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরই মূলত আপনার এই ছাত্র রাজনীতিতে আরও বেশি ওতপ্রোতভাবে জড়িয়ে পড়া। জি। জাফর, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু মূলত যে শেখ হাসিনার রেজিম, অর্থাৎ যে ফ্যাসিস্টের যে 17 বছরের শাসন আমল, সেটির পতন হয়েছে। আমরা জানি যে এই জুলাই আন্দোলনে, জুলাই বিপ্লবে বা এই গণ অভ্যুত্থানে জাতীয়তাবাদী ছাত্র দলের প্রায় 1.5 শতাধিকের বেশি নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। আমরা একটু জানতে চাই যে আপনি সে সময় কোন অঞ্চলটাতে ছিলেন, কিভাবে আন্দোলনটা আপনি করেছেন? দেখেন, যেই জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে আপনি বলছেন যে জাতীয়তাবাদী ছাত্রদলের 1.5 শতাধিক, এটা সত্য যে 143 জন আমার সহযোদ্ধারা শাহাদাত বরণ করেছে। আমরা মূলত প্রথমে আমরা আমাদের সাংগঠনিক পরিচয়ের বাইরে অংশগ্রহণ করেছি। এরপরে আমরা সাংগঠনিকভাবে অংশগ্রহণ করেছি 2-3টা ধাপে। আপনি দেখবেন যে কোনো আন্দোলনকে, অরাজনৈতিক আন্দোলনকেও খুনি ফ্যাসিস্ট হাসিনা এক ধরনের রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করতো, এক ধরনের ট্যাগিং করতো। যেমন 2018 সালে কিন্তু একটা কোটা বিরোধী আন্দোলন হয়েছিল, সেখানেও কিন্তু ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করেছে, বাট নেপথ্যে থেকে। কারণ ছাত্রদল যখন এই আন্দোলনগুলোতে সম্পৃক্ত হতো, তখন সাধারণ তখনই শিক্ষার্থীদের মূলত এই এই আন্দোলনকে ট্যাগিং দিয়ে রাজনৈতিক আন্দোলন বলা হতো যে এটা ছাত্রদলের আন্দোলন, বিএনপির আন্দোলন। সেজন্য আমরা 2টা ধাপে আন্দোলনে অংশগ্রহণ করেছি। প্রথমত আমরা নেপথ্যে থেকে আমরা আন্দোলনের মাঠে আমরা ছিলাম। এরপরে আমরা সাংগঠনিকভাবে ছিলাম। যেমন 19শে জুলাই আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কর্মসূচি দেওয়া হয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে, অবস্থান কর্মসূচি, বিক্ষোভ অবস্থান কর্মসূচি। সেই কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করার জন্য গিয়েছি, সেখানে পুলিশ হামলা করেছে এবং আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে সেখান থেকে গ্রেপ্তার করে। তারপরে আমরা সেখানে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করি। ফ্যাসিস্ট হাসিনার বাহিনী তো সশস্ত্র ছিল, আমরা তো নিরস্ত্র। স্বাভাবিক কারণে আমরা তাদের সেই গুলির মুখে ওই প্রেস ক্লাবের সামনে আমাদের কয়েকজন সহযোদ্ধা কিন্তু শহীদ হয়েছে। আমরা ওখান থেকে প্রেস ক্লাবের উল্টো পাশের রাস্তা দিয়ে সেগুনবাগিচার মধ্য দিয়ে মিছিল নিয়ে গিয়ে কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছি। তো কাকরাইল মোড়েও ফ্যাসিস্ট হাসিনার পুলিশ বাহিনী প্রথমে 2 দিক থেকে, পরবর্তীতে 3 দিক থেকে আমাদের উপর হামলা করে। আমরা কাকরাইল মোড় থেকে শান্তিনগর মোড়, এই যে রাস্তা, এই রাস্তায় 2 ঘন্টারও বেশি সময় ফ্যাসিস্ট হাসিনার পুলিশের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলেছি। পুলিশ তো সশস্ত্র হামলা করেছে। সেখানে বিএনপির এবং জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা ছিল। আমরা ছাত্রদলের পক্ষ থেকে আমি নিজে সেখানে ছিলাম। তো সেখানে এক পর্যায়ে হেলিকপ্টার থেকেও গুলি করা হয়েছে। তারপর কাকরাইল মোড় থেকে শান্তিনগরের এই রাস্তাটায়। তো কিছুক্ষণ পরে হাসিনার পুলিশ বাহিনী যখন দেখছে যে আমাদের সাথে আর পারছে না, তখন তারা পুলিশের যে ফোর্সের সংখ্যা, এটা আরও কয়েক গুণ বৃদ্ধি করলো। তখন এক পর্যায়ে আমাদের আসলে টিকে থাকা কষ্টসাধ্য হয়ে গেছে। আমাদের
2-3 জন সহযোদ্ধা সেখানে শাহাদাত বরণ করেছে। এরপরে আমরা শান্তিনগরের দিকে অবস্থান নিলাম। শান্তিনগর মোড় থেকেও তারা আমাদেরকে 3 দিক থেকে হামলা করে। একটা ফ্লাইওভার নামছে ওখানে, ঢাল। ওই দিক থেকে আরেক দিকে বেইলি রোড থেকে, আরেকদিকে শান্তিনগরের এই দিক থেকে। তো হামলা করতে থাকলে আমরা কিছুটা পিছনের দিকে অবস্থান নেই, সেটা হচ্ছে মালিবাগ মোড়ে। তো মালিবাগ মোড়ে তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার সময় এসে এর মধ্যে গলির মধ্যে থেকে একদিকে পুলিশ সামনের থেকে আমাদের উপর হামলা করছে, আরেক দিক থেকে গলির মধ্যে থেকে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা এসে অতর্কিত আমাদের উপর হামলা চালায়। ওই সময়টাতে আমাদের সাথে ছিল ছাত্রদলের সাবেক সভাপতি, বর্তমানে এই যে নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব হাসান ভাই সহ আরও উল্লেখযোগ্য নেতৃবৃন্দ ছিল। আমিনুল হক ভাই ছিল, এখন প্রতিমন্ত্রী। তো আমরা সেখানে এই যে ছাত্রলীগের সন্ত্রাস এবং পুলিশি হামলায় আমি আহত হই এবং আল্লাহর অশেষ রহমতে এবং সহযোদ্ধাদের সহযোগিতা আমি সেখান থেকে বেঁচে ফিরে আসি। না হয় আমাকে যেভাবে মারধর করছিল, রাস্তায় ফেলে পেটাচ্ছিল, তাতে হয়তো এই যে 143 জন শহীদ হয়েছে সেই শহীদের তালিকায় আমার নামও থাকার সমূহ সম্ভাবনা ছিল। কত তারিখের ঘটনা এটা 19শে জুলাই। 19শে জুলাই। 19শে জুলাই। তো আমি সেখান থেকে কোনো মতে প্রাণে বেঁচে আসি। আমার এই যে বাম হাত, এই হাত ভেঙে গিয়েছিল, মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছি। তারপরে সেখান থেকে আমার এক সহযোদ্ধা, নাসু নাম তার, সে সহ আরও কয়েকজন আমাকে রিকশায় তুলে নিয়ে হাসপাতালে নিয়ে গিয়েছে চিকিৎসা দেওয়ার জন্য। হাসপাতালে ডাক্তার আমাকে ভর্তি হতে বলেছিল, কিন্তু পুলিশের হাসপাতালগুলোতে তল্লাশি চালাচ্ছিল। তখন আমি ভর্তি না হয়ে চিকিৎসা নিয়ে বাসায় চলে আসি। একদিন পরে আমি দেখছি যে আমি বারবার বমি করছি এবং খেতে পারছি না। এরপর ডাক্তারের সাথে পরামর্শ করলাম। ডাক্তার বলল যে নতুন করে আমাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। সে পরীক্ষা নিরীক্ষা করার পর জানা গেল যে আমার কিডনি সমস্যা হয়েছে। তো সেজন্য আমি 23 তারিখে আবার ডাক্তার দেখানোর জন্য যাই যাত্রাবাড়ি পপুলার হাসপাতালে। ওখান থেকে খুনি হাসিনার যে ডিবি পুলিশ, লালবাগ জোনের এডিসির নেতৃত্বে আমাকে তুলে নিয়ে আসে। আমাকে যারা দেখতে গেছে হসপিটালে, আমার সাথে আরও 3 জন সহযোদ্ধাকে তুলে নিয়ে আসে। হাসপাতাল থেকে তুলে নিয়ে আসে। কোন হাসপাতাল ছিল এটা? যাত্রাবাড়ি পপুলার হাসপাতাল। তখন অগ্নিগর্ভ অবস্থা যাত্রাবাড়ির। আমি কিন্তু এই কাকরাইলে আহত হওয়ার আগে যাত্রাবাড়িতেও অংশ নিয়েছি। কাকরাইল যেহেতু এদিকে আমাদের দলীয় কর্মসূচি ছিল, সেই জন্য আমরা ওই দিন কাকরাইলের এখানে অংশ নিয়েছি আন্দোলনে। তারপর আমাদেরকে সেখান থেকে তুলে নিয়ে আসলো, চোখ বেঁধে নিয়ে গেল। তারপর ঢাকার রাস্তার বিভিন্ন জায়গায় ঘুরালো। কোথায় নিয়ে গেল জানলাম না। পরবর্তীতে আমরা জানলাম যে আমাদেরকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে এবং 3 দিন আমাকে গুম রাখা হয়েছে। তারপর ডিবি অফিসে 4 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে, রিমান্ডে নির্যাতন করা হয়েছে। এবং সবচেয়ে যেটা বাজে ছিল যে তাদের ফ্যাসিস্ট হাসিনার যে ডিবি পুলিশের সবচেয়ে বাজে আচরণ ছিল যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের যে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সম্পর্কে খুবই বাজে ভাষায় তারা কথা বলতো, প্রশ্ন করতো। তো খুব বাজে ভাষায় আমাকে বারবার প্রশ্ন করতো যে তুই বল যে তারেক জিয়া তোরে বোম নিয়ে পাঠিয়েছে যাত্রাবাড়িতে। আমাকে যাত্রাবাড়ির এই যে পুলিশ মার্ডার হয়েছে, যাত্রাবাড়ির সে মামলায় দিয়েছে। তো এইগুলো করতো, নির্যাতনও করতো। পাশাপাশি আমাদের নেতা জনাব তারেক রহমান সম্পর্কে তারা জিজ্ঞাসাবাদ করতো এবং এই আন্দোলনে যে তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন এটা তারা জানে। বাট সে আমাদেরকে কি করতে বলছে, আন্দোলনের দায়, মানে পুলিশের তাদের কাছে তো এটা নেগেটিভ আন্দোলনটা। আমরা তো দেশের মুক্তির জন্য এই আন্দোলন করছি। তাদের কাছে এই আন্দোলনের টোটাল দায় তারা তারেক রহমানের উপর চাপাতে চেয়েছে। সেজন্য তারা বারবার আমার কাছ থেকে স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করেছে যে তারেক রহমান আমাদেরকে বোম মারার জন্য বলেছে যাত্রাবাড়ির এই স্পটে। তো যাই হোক, আমরা সেখান থেকে রিমান্ড শেষে আমাকে কোর্টে প্রেরণ করা হলো। এরপরে তো আমি জেলে ছিলাম। তারপরে 6 তারিখে ফ্যাসিস্ট খুনি হাসিনার 5 তারিখে পতন হলো, 6 তারিখে কারাগার থেকে মুক্তি পেয়েছি। তো এইটা শুধুমাত্র আমার গল্প না। এই যে গণঅভ্যুত্থানের এই কথা বললাম, এটা জাতীয়তাবাদী ছাত্রদলের শত শত হাজার হাজার নেতাকর্মীর গল্প এমনই। সবাই কিন্তু রাজপথে সম্মুখ সারিতে অংশ নিয়েছে। 143 জন আমার ভাই শুধু শহীদ হয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করে আছে অনেকেই। তো ছাত্রদল শুধুমাত্র গণ অভ্যুত্থানই নয়, এই যে 16 বছরের যে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম, এই সংগ্রামে রাজপথে হাসিনাকে খুনি বলেই এই লড়াই সংগ্রাম করেছে। কোনো গুপ্ত বা কোনো গোপন আকৃতি ধারণ করে ছাত্রদল কোনো সংগ্রামে ছিল না। ছাত্রদল প্রকাশ্যে আন্দোলন করেছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য।
আপনি বলছেন যে বিগত ১৭ বছর ধরে রাজপথে থেকেছে ছাত্রদল। বিভিন্ন সময় ছাত্রদের হয়ে কথা বলেছে। তারপরও এই যে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ছাত্রদল আশানুরূপ ফলাফল করতে পারল না। বলা যায় যে এক প্রকার ব্যর্থই। সেটার কারণ কি? আসলে সফলতা ব্যর্থতা এটা এক বাক্যে বলা কঠিন। তো আমরা যেটা বলব যে গত ১৬ বছরে আমরা কিন্তু শিক্ষাঙ্গনগুলোতে অবস্থান করতে পারিনি। আমাদেরকে অবস্থান করতে দেয়া হয়নি। আমাদের অধিকাংশেরই শিক্ষা জীবন বিঘ্নিত হয়েছে। যেমন আপনি যদি আমার কথা বলেন, আমাকে ২০১০ সালে ছাত্রলীগ হল থেকে বের করে দিয়েছে। এরকম অনেককেই হল থেকে নির্যাতন করে বের করে দিয়েছে। আমাদের যে স্বাভাবিক শিক্ষা জীবন, আমরা সেইটাই সম্পন্ন করে আসতে পারিনি। আজ আমরা যারা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি, আমাদের স্বাভাবিক কারণেই শিক্ষার্থীদের সাথে একটা ওঠা-বসা, একটা ঘনিষ্ঠতা তৈরি হয়। কিন্তু এইটা করারই আমরা সুযোগ পাইনি গত ১৬ বছরে। কারণ আমাকে আমি ক্লাসে গিয়ে পরীক্ষা দিয়ে আবার ক্যাম্পাস থেকে বের হয়ে চলে আসতে হয়েছে। আমার ১০ জন বন্ধু বা সহপাঠী তাদের সাথে কথা বলা, দেশের কথা বলা, দলের কথা বলা, একটা ইন্টিমেসি তৈরি করা, এইটার সুযোগ থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। যার কারণে আমরা ৫ই আগস্ট পরবর্তী সময়ে একটা দ্রুততম সময়ের মধ্যে শিক্ষাঙ্গনগুলোতে নির্বাচনের ঘোষণা দেয়া হলো। এখানে আপনি দেখবেন যে আমাদের বিপরীতে দাঁড়িয়ে যারা জিতেছে তাদের সিনারিওটা দেখেন। তারা হচ্ছে গত ১৬ বছরে আগে ছিল তারা ছাত্রলীগ। ৫ই আগস্টের পরে তারা শিবির রূপ ধারণ করেছে। তার মানে যাহা ছাত্রলীগ তাহাই শিবির। এরকম একটা পরিস্থিতি আমরা দেখলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র শিবিরের যে প্যানেল, সেই প্যানেলের জিএস প্রার্থী, সে ছাত্রলীগের পদধারী নেতা ছিল। তাহলে সে যখন ছাত্রলীগ ছিল তখন কিন্তু তারা কিন্তু হলগুলোতে তাদের অবস্থান ছিল। হল তো ১৬ বছরে ছাত্রলীগের দখলে ছিল। ক্যাম্পাস ১৬ বছরে ছাত্রলীগের দখলে ছিল। এই ছাত্র শিবিরই ছাত্রলীগ হয়ে তখন শিক্ষার্থীদের উপর নিপীড়নও করছে। আবার ৫ই আগস্টের পরে তারা শিবির রূপ ধারণ করে তারা ক্যাম্পাসগুলোর হলের দখল, এক ধরনের মব তৈরি করে এই দখলটা ধরে রাখছে। ছাত্রলীগের যারা চিহ্নিত সন্ত্রাসী, তারা ক্যাম্পাসগুলো থেকে চলে গিয়েছে। কিন্তু অধিক অধিকাংশ ছাত্রলীগ সমর্থক বা অন্যান্য শিক্ষার্থীরা এই হলেই ছিল। সেই শিক্ষার্থীদেরকে সুযোগ তারা কাজে লাগিয়েছে। মানে কি, যারা ছাত্রলীগের ভোট, শিবিরের ভোট, সেটাকে তারা একটা জায়গায় এনেছে। আরও একটি জিনিস যেটা হয়েছে, সেটা হচ্ছে নির্বাচনে কারচুপি হয়েছে। আমি নিজে একটা হলের দায়িত্বে ছিলাম। আমাদের দলের যে নির্বাচন পরিচালনা কমিটি ছিল, সেখান থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ছিলাম। তো আমরা যেটা দেখেছি, যেমন ছাত্রলীগের শেখ হাসিনার যে ভোট, সেই টাইপের কিছু ইঙ্গিত এখানে দেখা গিয়েছে। যেমন শেখ হাসিনার ভোট কীরকম ছিল, যে মৃত ব্যক্তির ভোটও হয়ে গেছে। কীভাবে একজন মারা গেছে, তার নামের স্লিপ নিয়ে ছাত্রলীগের যুবলীগের লোক ভোট দিয়ে আসছে। ঠিক একইভাবে এবার দেখা গেছে যে ছাত্রলীগের যারা নাই, তাদের ভোট ছাত্র শিবির দিয়ে আসছে নীলক্ষেতের ব্যালটের মাধ্যমে। নীলক্ষেতের ব্যালটে বাইরে থেকে সিল দিয়ে পকেটে করে নিয়ে গিয়ে সেটা বাক্সবন্দি করা হলো। ব্যালট তাদেরকে আগেই দেওয়া হয়েছে। তো এই যে দেখছেন আপনি, যে নীলক্ষেতের ভিপি, যেটাকে সাদিক কাইমকে বলা হয় যে নীলক্ষেতের ভিপি, তো এই ধরনের অসঙ্গতি তো আমরা দেখছি। তো আমরা যেটা বলবো, আমরা শিক্ষার্থীদের প্রশ্নে সবসময় আপোষহীন ছিলাম। অধিকারের প্রশ্নে আপনি যদি আমাকে বলেন যে আমরা কি কেবলমাত্র শুধুমাত্র বিএনপির প্রশ্নেই আন্দোলন করি, আমি বলব না। কারণ আমাদের আন্দোলনটা ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, মানুষের কথা বলার অধিকার রক্ষার আন্দোলন, মানুষ যাতে কথা বলতে পারে। ২০২১ সালে আপনার মনে থাকার কথা যে লেখক ও কার্টুনিস্ট মুস্তাক আহমেদকে খুনি হাসিনার পুলিশ বাহিনী জেলখানায় হত্যা করে। সেই মুস্তাক হত্যার বিরুদ্ধে আমরা কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল কর্মসূচি দিয়েছিলাম ২৮ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আমাদের সেই বিক্ষোভ কর্মসূচিতে ফ্যাসিস্ট হাসিনার পুলিশ বাহিনী হামলা চালিয়েছিল। আমি নিজে সেখানে আহত হয়েছি। আমাকে দেখতে গিয়ে আমার ৪ জন সহযোদ্ধা সেদিন কারাগারে, মানে পুলিশ গ্রেপ্তার করেছে, তারা কারাগারে ছিল। তো আমরা কিন্তু সবার জন্য এটা করেছি। ঠিক একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু বকর হত্যা বলেন, হাফিজ মোল্লা হত্যা বলেন, খাদিজা বা তনুর উপর যে আক্রমণ, আমরা কিন্তু সকল সময় প্রতিবাদ করেছি। এই প্রতিবাদ শুধুমাত্র বিএনপির জন্য নয়, এই প্রতিবাদ যে শুধুমাত্র ছাত্রদলের নেতাকর্মীদের জন্য তা নয়। সাধারণ শিক্ষার্থীরা যেখানে নিপীড়িত হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদলের সোচ্চার কণ্ঠ সদা জাগ্রত ছিল। সুতরাং সামনের দিকেও আমাদের এই ধারা অব্যাহত থাকবে এবং আমরা বিশ্বাস করি শিক্ষার্থীদেরকে নিয়েই আমাদের রাজনীতি, ছাত্র রাজনীতির যে গৌরবময় ঐতিহ্য রয়েছে, ৫২র ভাষা আন্দোলন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ,
90-এর গণঅভ্যুত্থান, সর্বশেষ জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থান হয়েছে ছাত্রদের হাত ধরে, ছাত্র রাজনীতির হাত ধরে। তো সেজন্য ছাত্র রাজনীতির প্রতি ছাত্রলীগের অপরাজনীতির কারণে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, সেখান থেকে আমরা শিক্ষার্থীদেরকে ইতিবাচক ধারায় নিয়ে আসতে চাই। সেজন্য আমরা 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে আমরা ইতিবাচক রাজনীতি শুরু করেছি। আপনি 12ই ফেব্রুয়ারি। কিন্তু জাফর, আমরা যদি আপনি বলছিলেন যে আপনারা ইতিবাচক রাজনীতি করছেন, তো আপনাদের বিরুদ্ধে যেটা সবসময় অভিযোগ করা হচ্ছে যে সেটি হচ্ছে যে ছাত্রদল কি আবার ছাত্রলীগ হয়ে উঠবে কিনা, নিপীড়কের ভূমিকায় যাবে কিনা, বা এই ধরনের কথা কিন্তু বলা হয়। বিশেষ করে শিবিরের যারা, তারা বলেন যে ছাত্রদল ছাত্রলীগের পথে হাঁটছে, ছাত্রদলই একসময় ছাত্রলীগের মতো নিপীড়কের ভূমিকায় যাবে। এই বিষয়টিকে কিভাবে বলবেন? দেখেন, 5ই আগস্টের পরে এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে এই ছাত্র শিবির নামের যে প্রতিক্রিয়াশীল সংগঠনটি আছে, তারা এই ধরনের একটা ন্যারেটিভ অনলাইনে ছড়িয়ে দিয়েছে যে ছাত্রলীগ, ছাত্রদল ছাত্রলীগ হয়ে ফিরবে। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, 12 তারিখে, ফেব্রুয়ারি মাসের 12 তারিখে বাংলাদেশের মানুষের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, রাষ্ট্র ক্ষমতা এসেছে। বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কেউ বলতে পারবে না যে জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো একজন শিক্ষার্থীর দ্বারা, কোনো একজন নেতার দ্বারা, কোনো একজন কর্মীর দ্বারা কোনো সাধারণ শিক্ষার্থী নির্যাতন বা নিপীড়নের শিকার হয়েছে, তার স্বাধীনভাবে চলাফেরা, মত প্রকাশে বাধাগ্রস্ত হয়েছে, এরকম কেউ বলতে পারবে না। আপনি যদি এটা দেখেন যে 2008 সালের 29শে ডিসেম্বর যে নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু কোনো হলেও থাকতে পারেনি, ক্যাম্পাসেও থাকতে পারেনি। আপনি কি আমাকে বলতে পারবেন যে এই 12 তারিখের পরে আজকে প্রায় 1.5 মাস সময়, এই সময়ের মধ্যে শিবিরের কাউকে ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলেন, জাহাঙ্গীরনগর বলেন, তারপরে চিটাগং বিশ্ববিদ্যালয় বলেন, কোথাও ছাত্র শিবিরের কেউ তো হামলার শিকার হয়নি। বরং আমরা এটা দেখেছি 5ই আগস্ট পরবর্তী সময়ে এক ধরনের মব সন্ত্রাস চলছে ক্যাম্পাসগুলোতে। সেই মব সন্ত্রাসের মাধ্যমে হল দখল করা হয়েছে। ছাত্রলীগ যেভাবে হল দখল করত, ঠিক ঠিক একইভাবে ছাত্রলীগের উত্তরাধিকার বহন করছে ছাত্র শিবির। ধারাটা শুধু ভিন্ন। ছাত্রলীগ করছে অস্ত্র দিয়ে, আর ছাত্র শিবির করছে মব তৈরি করে। বাট আমাদের মধ্যে আপনি মব পাবেন না, ছাত্রদলের মধ্যে সন্ত্রাসও পাবেন না। আমরা সত্যিকার অর্থের পরিবর্তনের রাজনীতি বাংলাদেশে শুরু করেছি। আমরা চাই শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ থাকুক, শিক্ষার্থীরা তার লেখাপড়া, তার গবেষণা, খেলাধুলা, সংস্কৃতি চর্চা সব যেন অব্যাহত থাকে। সেই প্রচেষ্টায় জাতীয়তাবাদী ছাত্রদল সহযোগী হয়ে ভূমিকা পালন করবে, এবং যেটা ইতিমধ্যেই দৃশ্যমান। জাফর, আমরা জানতে পেরেছি যে ইতোমধ্যেই যে ছাত্র দলের যে কমিটির মেয়াদ, বর্তমান কমিটি, কেন্দ্রীয় কমিটির মেয়াদ সেটি শেষ হয়েছে, এবং নতুন কমিটি হবে এমন একটা গুঞ্জন রয়েছে। সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাই যে এখন তো আপনারাই বলছেন পরিবর্তনের রাজনীতি, তো এই পরিবর্তনের রাজনীতিতে আপনারা কেমন ধরনের নেতৃত্ব চান? আমাদের এবারের কমিটি বিগত সময়ের কমিটিগুলোর চেয়ে কিছুটা ভিন্ন হয়েছে পরিবেশগত দিক থেকে। ছাত্রদলের আমাদের কমিটি, কেন্দ্রীয় কমিটি মেয়াদ উত্তীর্ণ হয়েছে। ছাত্রদল বাংলাদেশের সবচেয়ে বড় সংগঠন, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন। স্বাভাবিক কারণে এই সংগঠন নিয়ে সবারই আগ্রহ রয়েছে। আমরা যারা এই সংগঠন করি, এই সংগঠনের কর্মী আমরা চাই এই সংগঠনের শীর্ষ নেতৃত্বে আসতে চাই। সভাপতি, সাধারণ সম্পাদক হতে সবাই চায়। তো গত 16 বছরে খুনি ফ্যাসিস্ট হাসিনা বিরোধী লড়াই, গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই, সেই লড়াই সংগ্রামে যাদের আত্মত্যাগ রয়েছে, জেল, জুলুম, মামলা, হামলা শিকার হয়েছে, সকল আন্দোলনে রাজপথে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে, শিক্ষার্থীদের সংকটে এগিয়ে এসেছে, শিক্ষার্থী বান্ধব কর্মসূচি নিয়ে কাজ করেছে, তাদের মধ্য থেকেই কাউকে আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান নেতৃত্বে নিয়ে আসবেন। এবং এই নেতৃত্ব গঠন প্রক্রিয়া তারেক রহমানের এখতিয়ার, যেহেতু তিনি আমাদের সাংগঠনিক অভিভাবক, তিনিই সিদ্ধান্ত নেবেন কবে কমিটি হবে, কখন হবে, নেতৃত্বে আসার যোগ্যতায় কারা এগিয়ে আছেন, এটা উনি নির্ধারণ করবেন। কারণ আমরা যে 16 বছর যে আন্দোলনটা করেছি, এই আন্দোলন তো করেছি জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং নির্দেশনায়। সুতরাং তিনি জানেন যে তার কোন কর্মী দলের জন্য কতটুকু কমিটেড, দেশের জন্য কতটুকু আত্মত্যাগ করতে পারবে, সেই বিষয়ে তিনি ওয়াকিবহাল। সুতরাং আমাদের আস্থা রয়েছে তিনি যাকে বা যাদেরকে নেতৃত্বে নিয়ে আসবেন, তাদেরকে মেনেই
56,000 বর্গমাইলের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা সেই নেতৃত্বকে মেনেই আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাবে। জাফর, যদি ধরেন যে আপনাকে দায়িত্ব দেয়া হয়, সেক্ষেত্রে আপনি ছাত্র দলের কোন কোন বিষয়গুলোতে মনোযোগী হবেন, বা আপনার ছাত্র দলের জন্য আপনার নির্দেশনা কি থাকবে, বা দেখেন, কিভাবে সাজাতে চান ছাত্র দলকে? একটা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু রাজনীতির বলেন, আর্থসামাজিক অবস্থা বলেন, সকল আরেকটু কিছু যোগ একটা করে নেই পরিবর্তন আসছে। এই প্রশ্নের সাথে, যেটা সব সময়ই থাকে, যে বিগত 17 বছরেও ছিল আর হাসিনার আমলে, যে বয়স নিয়ে একটি প্রশ্ন থাকে, যে ছাত্র দলের নেতাদের বয়স বেশি হয় বা অনেক সময় নানা কারণে হতে হয়েছে হয়তোবা। এটি নিয়েও কোনো পরিকল্পনা আছে কিনা? আচ্ছা, ২টা জিনিস, যে ছাত্র দলের নেতৃত্বে আসলে আমি তো বলেছি যে আমাকে যদি সংগঠন বিবেচনা করে নেতৃত্বের জন্য, সেক্ষেত্রে আমার সংগঠন পরিচালনার বলেন বা নেতৃত্ব দেওয়ার অতীত অভিজ্ঞতা রয়েছে। আমি হলে নেতৃত্ব দিয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিয়েছি, কেন্দ্রীয় কমিটিতে গত কমিটিতে আমি যুগ্ম সম্পাদক হিসেবে ছিলাম, বর্তমানে সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। দেশের সংকট, শিক্ষার্থীদের সংকট আমি দেখেছি এবং সেই সংকটে নিজেকে উজাড় করে দিয়েছি। সুতরাং অতীতে আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং জনাব তারেক রহমান যে দেশ গড়ার পরিকল্পনা দিয়েছেন, সেই পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমি এগিয়ে যাব। সেজন্য আমার সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা রয়েছে। যেমন আমরা শিক্ষার্থী, আমার অগ্রাধিকার প্রথমে আমি ছাত্র, তারপরে আমি ছাত্রনেতা। সেজন্য লেখাপড়ার পরিবেশ যাতে থাকে, লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, যেমন খেলাধুলা, এই ডিবেটিং ক্লাব, গবেষণা, সংস্কৃতি চর্চা, এই যে অঙ্গন, এই অঙ্গনগুলো যাতে সচল থাকে, শিক্ষার যাতে পরিবেশ থাকে, বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো, সেই বিশ্ববিদ্যালয় যাতে বিশ্ব র্যাঙ্কিংয়ে জায়গা করে নিতে পারে। আমি যে বিদ্যাপীঠের ছাত্র, সেই বিদ্যাপীঠ একসময় প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ছিল। সেই বিদ্যাপীঠের গত 16 বছরে আমরা অবনতি দেখছি। সেখান থেকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, এইটা শিক্ষার্থীদের কাজ মেইনলি। বাট ছাত্র রাজনীতির কারণে যাতে এই পরিবেশটা বাধাগ্রস্ত না হয়, বরং ছাত্র রাজনীতি এটা সহায়ক হয়, সেই ক্ষেত্রে আমি ভূমিকা রাখব। আর আর আরেকটি প্রশ্ন আপনি করছেন যে বয়স। হ্যাঁ, বয়স সীমা নিয়ে এটা শুধু মানে ধরেন অন্যান্য ছাত্র সংগঠনগুলোরও এই অভিযোগ রয়েছে যে ছাত্র দলের নেতাদের বয়সটা একটু বেশি হয়ে যাচ্ছে। অনেক সময় আপনাদেরকে কটাক্ষ করে চাচ্চু দল বলে, এই ধরনের কথাগুলো কিন্তু বলে। আচ্ছা দেখেন, এইটা প্রথম কথা হচ্ছে কারা আমাকে বলছে, এটা একটা পারসেপশন। বলছে আমার যারা প্রতিপক্ষ সংগঠন তারা। এখন আপনি তাদের দেখেন, আপনি যদি স্পেসিফিক আমার বয়স নিয়ে আপনি প্রশ্ন তুলেন, বা আরও 5 জনের, আমার সমসাময়িক আরও 5 জনের বয়স নিয়ে আপনি বলতে পারেন যে আপনার বয়সের, আমি আপনাকে বলবো যে আমার যে বয়স বেড়েছে, আমি তো এই গণতান্ত্রিক সংগ্রামে, এই রাজনীতি করতে গিয়ে তো আমার বয়সটা এই পর্যায়ে এসেছে। এখন না আপনি এই মুক্ত বাতাসে এ বাংলাদেশে কথা বলতে পারছেন। যারা ছাত্রলীগের লুঙ্গির নিচে ছিল গুপ্ত অবস্থায়, সে তো সংকট দেখেনি জীবনের। আমরা তো গত 16 বছরে 3টা নির্বাচন খুনি ফ্যাসিস্ট হাসিনা ভোটারবিহীন নির্বাচন করছে। আর কোনোটা ছিল বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন, কোনোটা আমিডামির নির্বাচন, কোনোটা হয়েছে দিনের ভোট রাতে হয়েছে। সকল সময় ছাত্রদল কিন্তু নেতৃত্ব দিয়েছে এবং সেই মিছিলের যে পরিধি, সেটা কিন্তু ছোট ছিল। বাস্তবতা, গুলির মুখে কয়জন দাঁড়াতে পারে? আমাদের সেই মিছিল ছিল 20 জন, কখনো 30 জন, এমন ছিল কিন্তু, এটা আমরা স্বীকার করছি। তো যখন কেউ প্রতিবাদ করে না, তখন 20 জনের প্রতিবাদ, এটা কিন্তু সাহসী প্রতিবাদ। তো সেই প্রতিবাদ করেই কিন্তু ছাত্রদল এই পর্যায়ে এসেছে। আপনি শুধু বয়স কি যদি দেখেন, আজকে আপনি ছাত্রলীগের অবস্থান দেখেন। আর 24 সালের 5ই আগস্টের আগে ছাত্রলীগের অবস্থান, বাংলাদেশে ছাত্রলীগ ছাড়া মানুষ কোনো কিছু বলতে পারে নাই প্রকাশ্যে। আজকে সেই ছাত্রলীগ আছে, বাংলাদেশে নাই, তারা পালিয়ে গিয়েছে। তারা বোরখা পরে মিছিল করছে, আপনি তাদেরকে দেখছেন। এখন আপনি বলবেন বয়স, ছাত্রলীগ 29 বছর বয়স দিয়ে কমিটি দিচ্ছে, কিন্তু এখন এটা দেশের সংকট না, বাট তারা দল হিসেবে তো তাদের সংকট, তারা দেশে থাকতে পারছে না। Exactly. তার দলের যে সংকট, সেই সংকটে কিন্তু ছাত্রলীগ দাঁড়াতে পারছে না। আপনি ছাত্র শিবিরের এই যে সদ্য যে কমিটি দিয়েছে, ছাত্র শিবিরের এই কমিটির মনে হয় এক বছর হয়নি, কয়েক মাস হয়েছে। এর ঠিক আগের কমিটির যে সভাপতি জাহিদ নাম, সে আমাদের ব্যাচমেট ছিল কিন্তু।
তো ছাত্রলীগের বয়স নিয়ে প্রশ্ন হয় না, ছাত্র শিবিরের বয়স বাড়লে প্রশ্ন হয় না, প্রশ্ন হয় কি শুধুমাত্র ছাত্র দলের বয়স বাড়লে। এটা হচ্ছে আমরা বলবো যে ছাত্র দলের কর্মকাণ্ডে, ইতিবাচক কর্মকাণ্ডে জিলাসি হয়ে এক ধরনের এই ধরনের নেতিবাচক প্রচারণায় তারা নামে। আমরা এই নেতিবাচক প্রচারণায় আমরা বিচলিত নয়। ছাত্র রাজনীতির মাধ্যমেই ভবিষ্যতের নেতৃত্ব তৈরি হয়। সেজন্য আন্দোলন সংগ্রাম এবং শিক্ষার্থীদের প্রশ্নে যারা পাশে থাকে, আপোষহীন থাকে, তাদেরকে নিয়েই আগামীর ছাত্র রাজনীতি হবে বলে আমরা বিশ্বাস করি। এখানে বয়সই একমাত্র বাধা নয়, সবার সমন্বয়েই এটা হবে। এই আপনি যদি আমাকে বলেন এই বয়সের প্রশ্ন, আমি তো জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে অংশ নিয়েছি, আমি কারাগারে গিয়েছি, আমার সহযোদ্ধা রাব্বি মাগুরা জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক শাহাদাত বরণ করেছে, আমার সহযোদ্ধা ওয়াসিম শাহাদাত বরণ করেছে। কই, তখন তো আপনি প্রশ্ন তুলেন নাই যে আপনার বয়স বেশি, আপনি কেন আন্দোলন করছেন? সেই প্রশ্ন আপনি করছেন? করেননি। সুতরাং এইটা এক ধরনের ইন্টেনশনাল প্রোপাগান্ডা, বয়স ইস্যু। আমি আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছি, আমি বা আমরা শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে ছিলাম, আমরা আগামী দিনেও নেতৃত্ব দিতে চাই। জাফর, আমরা শেষ করবার আগে আরেকটু জানতে চাই যে আহ, তারেক রহমান সম্পর্কে, বর্তমান প্রধানমন্ত্রী, তিনি দেশে ফেরার, একদম রাজনৈতিক আশ্রয় থেকে দেশে ফেরার 2 মাসেরও কম সময়ে কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। তার সম্পর্কে একজন ছাত্রনেতা হিসেবে জানতে চাই আপনার কাছে। তারেক রহমান বাংলাদেশে আসার পর থেকে, মূলত বাংলাদেশে আসছেন তিনি 25শে ডিসেম্বর, কিন্তু গত 16 বছরই কিন্তু তাই বাংলাদেশের যে আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছেন। আপনারা জানেন যে যেই মিডিয়া আপনার এখানে দাঁড়িয়ে এখানে বসে কথা বলছি, সেই বাংলাদেশের সমস্ত মিডিয়ায় তারেক রহমানের কথা বক্তব্য প্রচার করা নিষিদ্ধ করেছিল খুনি ফ্যাসিস্ট হাসিনা। বাট তারপরেও তারেক রহমানের বক্তব্য কিন্তু থেমে থাকেনি, তার বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। তা আমরা যেটা বলবো যে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে যে কর্মকাণ্ড শুরু করেছে, এটা বাংলাদেশের রাজনীতির, সামগ্রিক রাজনীতির ইতিবাচক পরিবর্তনের মাইলফলক হিসেবে বাংলাদেশের মানুষ দেখছে, এবং প্রতিনিয়ত মানুষ অবাক হচ্ছে যে বাংলাদেশের একজন মানুষের দ্বারা এটা কিভাবে সম্ভব। আমি যদি আপনাকে কয়েকটা ইন্ডিকেটর বলি, যেমন সরকারি দলের নেতা, সে সংখ্যাগরিষ্ঠ নিয়ে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হওয়ার পরে প্রথমে তিনি গিয়েছেন বিরোধী মত, বিরোধী পক্ষ, বিরোধী দল যারা সার্বক্ষণিক তারেক রহমানকে নিয়ে নেতিবাচক প্রচারণায় ব্যস্ত থাকেন, সেই জামায়াত ইসলামের আমিরের বাসায় গিয়েছেন, সে নাহিদ ইসলামের বাসায় গিয়েছেন, এনসিপির নেতা। এটা বাংলাদেশের রাজনীতিতে বিরল, অতীতে কখনো হয়নি। আপনি দেখবেন যে বিরোধী দল থেকে তারেক রহমান কিন্তু এখন দেশ গড়ার পরিকল্পনা দিয়েছে। 2023 সালে কিন্তু রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা দিয়েছে। সেখানে বলছিলেন যে, প্রতিশ্রুতি দিয়েছেন যে একজন ডেপুটি স্পিকার নেওয়া হবে বিরোধী দল থেকে। তারেক রহমান কিন্তু নির্বাচিত হওয়ার পরে জামায়াত ইসলামের আমিরকে প্রস্তাব দিয়েছেন যে আপনাদের দল থেকে আমরা ডেপুটি স্পিকার নিতে চাই, আপনারা নাম প্রস্তাব করুন। যদিও জামায়াত ইসলামী আওয়ামী লীগের মতো একই ধরনের অপরাজনীতি করে, তাদের অতীত মানে ঘৃণিত, তো সেই অপরাজনীতি তারা করছে, নাম তারা দেয়নি। বাট তারেক রহমান কিন্তু এটা করছে। আপনি দেখেন যে বাংলাদেশে আগে যারা প্রধানমন্ত্রী ছিল, শেখ হাসিনা যখন কোথাও যেতেন, তখন রাস্তাঘাট বন্ধ হয়ে থাকতো, মানুষ হাঁটতেই পারতো না, গাড়ি বন্ধ করে রাখতো, প্রধানমন্ত্রী যাবে। এই ধরনের মানুষকে কষ্ট দেওয়া অপসংস্কৃতি, এটা তারেক রহমান বন্ধ করে দিয়েছেন। নিজের নিরাপত্তার কথা চিন্তা না করে সাধারণ যে নাগরিকের মতো তিনি চলাফেরা করছেন। অফিস আদালত, সরকারি অফিস আদালত, বাংলাদেশে এক ধরনের টেন্ডেন্সি এরকম যে সরকারি অফিসার মানে দেরিতে অফিসে যাবে। কিন্তু তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হলেন, তিনি কিন্তু 9টার অফিস 9টায় তিনি যাচ্ছেন। তো অফিস প্রধান, যে দেশের প্রধানমন্ত্রী, তিনি 9টায় গেলে মন্ত্রিপরিষদের সদস্যরা, রাষ্ট্রের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা, তারা কিন্তু সময় মতো 9টায় অফিসে যেতে উদ্বুদ্ধ হয়, বাধ্য হয়। তাতে রাষ্ট্রের যে কর্মঘণ্টা, দেশের যে সময়, সেই সময়ের সদ্ব্যবহার হয়, এই কাজগুলো তারা এগিয়ে নিতে পারে। এরপরে আপনি দেখেন তারেক রহমান যে মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছে, যে ইশতেহার দিয়ে মানুষের ভোট পেয়েছেন, সেই প্রতিশ্রুতি কিন্তু আমাদের হাতের কালি, আপনার ক্যামেরায় দেখা যাবে কিনা, আমার হাতে কিন্তু এখনও কালি আছে। এই কালি শুকানোর আগে তিনি কিন্তু তার এই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন, যা অতীতে কোনো সরকারের সময় হয়নি। যেমন তিনি ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছেন পাইলট প্রকল্প হিসাবে। ইমাম মুয়াজ্জিনদের কথা কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই চিন্তা করে নাই, কোনো সরকারই চিন্তা করে নাই। এটা তারেক রহমানের চিন্তা, যে ইমাম মুয়াজ্জিনরা সমাজের সম্মানিত মানুষ, তাদের সম্মান যাতে অক্ষুণ্ণ থাকে, সেজন্য ইমাম মুয়াজ্জিনদের
জন্য সম্মানের ব্যবস্থা করেছেন, সেটাও কিন্তু দেয়া শুরু হয়েছে। খাল খনন কর্মসূচি শুরু হয়েছে এবং আপনি দেখবেন যে আজকে 129 জন খেলোয়াড়কে মানে ক্রীড়াবিদকে মাসিক ভাতার আওতায় আনা হয়েছে। 1 লক্ষ টাকা করে ভাতা দেওয়া হবে। ক্রীড়া কিন্তু বাংলাদেশে আসলে পেশা ছিল না। বিএনপি এবার ইশতেহার দিয়েছে যে ক্রীড়া পেশা হবে। তাহলে মানুষ এই পেশার দিকে আসতে চাবে। আর যখন আপনার এখানে অর্থনৈতিক নিরাপত্তা থাকবে না, তখন কিন্তু মানুষ একটা নির্দিষ্ট সময় খেলাধুলা করার পরে তার যদি এটা কেরিয়ার হয় না, সেজন্য আর এদিকে আগায় না। তো বিএনপি এটাকে কেরিয়ার হিসেবে নিতে চায়, তারেক রহমান এটাকে কেরিয়ার হিসেবে গড়ে তুলতে চায়, সেজন্য এটা কিন্তু শুরু করেছেন। এরপরে কৃষকদের জন্য যে কার্ড, কৃষি কার্ড দেওয়া শুরু হবে। সামগ্রিকভাবে তারেক রহমানের যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডে দিন দিন বাংলাদেশের মানুষ অভিভূত হচ্ছে, অবাক হচ্ছে, আশ্চর্য হচ্ছে যে বাংলাদেশের একজন সরকার প্রধান কিভাবে এটা সম্ভব। বাট তারেক রহমান এমনই। আগেও তারেক রহমান এমন ছিলেন, যখন নির্বাচিত হননি, যখন তিনি দেশে ছিলেন, তখনও তিনি তার সামর্থ্যের মধ্যে দেশের মানুষকে নিয়ে ভাবতেন। তিনি কিন্তু বন্যা দুর্গত এলাকা বলেন, প্রাকৃতিক দুর্যোগ বলেন, মানুষের কাছে ছুটে যেতেন। তারপরে মানুষকে স্বাবলম্বী করে তোলার জন্য এই যে কর্মসূচি গ্রহণ, সেগুলো কিন্তু তিনি তখনও করতেন। বাট খুনি ফ্যাসিস্ট হাসিনা এবং বাংলাদেশের মিডিয়ার একটা শ্রেণীর নেতিবাচক প্রচারণার মাধ্যমে এই বিষয়গুলো সামনে আসতো না। ইনশাল্লাহ তারেক রহমান যে পরিবর্তনের রাজনীতি বা ইতিবাচক রাজনীতি শুরু করেছে, সেই রাজনীতির ধারা অব্যাহত থাকবে এবং বাংলাদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো তারেক রহমানও বাংলাদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ইতিমধ্যে। ইনশাল্লাহ এই ধারা অব্যাহত থাকবে। এই তারেক রহমানের এই দেশ গড়ার পরিকল্পনায় জাতীয়তাবাদী ছাত্রদল স্বপ্ন সারথি হয়ে কাজ করবে। ধন্যবাদ আবু জাফর, এতক্ষণ বাংলা নিউজের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আজকের হট সিট উইথ জাকারিয়া। পরবর্তীতে হাজির হব নতুন কোনো অতিথিকে নিয়ে নতুন কোনো দিনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলা নিউজের সঙ্গেই থাকবেন।